এই কি করতেছো? এই লিখতে দাও, লিখতে দাও, করো তাড়াতাড়ি। বই লিখছি, বই। বই মেলা তো এসে গেল। আর অলরেডি 6 তারিখ হয়ে গেছে, মানে তুমি বই প্রকাশ করবা কবে? কবে কি করবা? তাড়াতাড়ি শুরু করো। আর তাড়াতাড়ি করো রে ভাই। অনেক প্রকাশক আমায় ধরেছিল, প্রায় 50টার মতো বই লিখেছি। এক একটা বই যেন আমার সন্তানের মতো। অসংখ্য বই লিখেছি। এই দেখুন, এই দেখুন, আমি বই লিখেছি। এই সময়ের শ্রেষ্ঠ লেখক আমার জন্য একটা হাততালি হোক। আমি লেখালেখি আসলে করি, কম লিখি না। এই যে এখান থেকে একটু আপনাদেরকে শোনাই। সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, কারণ ওরা সবাই খারাপ, ভালো শুধু আমি। আমার কবিতার বিষয়বস্তু আজকে বই, কিন্তু তার আগে যারা অসংখ্য বই করেছেন, 187টা, সেই প্রিয় নায়ক আমিন খানের জন্য জোরে একটা হাততালি। এবং এছাড়া অসংখ্য বই করেছেন আমাদের প্রিয় অভিনেতা তুষার খান, তার জন্য জোরে একটা হাততালি। আর যার রয়েছে বুক ভরা ভালোবাসা, আমাদের দেবী শবনম ফারিয়ার জন্য জোরে একটা হাততালি। আমি তোমাদের অনেক দিনের ফ্যান, আমি তোমাদের অনেক দিনের ফ্যান, কিন্তু তারপরেও তোমরা আমার বই কেনো না কেন? আগে বই লিখে মানুষ বিখ্যাত হতো, আর এখন বিখ্যাতরা বই লেখে। আমার তো সাদা মন, ডাকতাম আপামনি, সেদিন আড়ালে যা করলে বেড়ে গেল গায়ের কাঁপুনি। জন্ম হোক যথা তথা, পয়সা পাতি বড় কথা। এরকম আরো অনেক অসংখ্য কবিতা আমি পড়ে শোনাবো, কিন্তু তার আগে শবনম ফারিয়ার জন্য জাস্ট দুটি লাইন। রাজি যদি না হও আমার প্রস্তাবে, রাজি যদি না হও আমার প্রস্তাবে, তাহলে আজীবনই প্রস্তাবে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের বই মেলায় মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। এবং বলে রাখি, বই মেলায় অসংখ্য বই আসুক, আর এই বই মেলায় একটা বই আসতে চলেছে, সপ্তম আশ্চর্য। এবং এই সপ্তম আশ্চর্য বইটায় সমস্ত হাসো সিজন 7-এর বই বা জোকস দিয়ে ভর্তি থাকবে। এই বই কারা কিনবে? এই বই কারা কিনবে? এই বই কিনবে হাসো সিজন 8-এ যারা অডিশন দিতে আসবে, তারা কিনবে এই বই। কেন কিনবে? কারণ তারা এই বই পড়বে আর জোকসগুলো পড়বে, আর দেখবে যে কোন জোকসগুলো হাসো সিজন 8-এ বলা যাবে না। এই লাইনটা বললাম না, জন্ম হোক যথা তথা, পয়সা পাতি বড় কথা। হাসো সিজন 7 উইনার পাচ্ছে মার্সেলের তরফ থেকে 5 লক্ষ টাকা। যে হবে সেকেন্ড, তাকে মার্সেল দিচ্ছে নগদ 3 লাখ টাকা। হাসো সিজন 7-এ সেকেন্ড রানার আপ, তাকে মার্সেল দিচ্ছে 2 লক্ষ টাকা। শুধু তাই নয়, প্রত্যেক এপিসোড উইনারকে মার্সেল পুরস্কার দিচ্ছে, যে বাদ পড়ছে সেও মার্সেলের তরফ থেকে পুরস্কার পাচ্ছে। মার্সেলের জন্য জোরে একটা হাততালি হয়ে যাক। আজকে আমরা বই মেলায় আছি, একটু বলে রাখি, আমিন ভাই আপনি তো অসংখ্য বই করেছেন, এই যে বই বলা হয়, বই বলা হয়, কেমন লাগে? ভালো লাগে, কিন্তু অনেক সময় কনফিউশন হয়ে যায় যে এটা কোন বই।
পড়ার বই না দেখার বই। ওকে, না আপনার কি কখনো মনে হয়েছে আমি মানে এই বইয়ে কেন দুই একটা লিখলাম না? এখন তো অনেকে লিখছে বই। না, আমি সত্যি আমার লেখার হাত খুবই খারাপ। ওকে, এই জন্য আমার কখনোই কোনো আফসোস হয় না। ওকে, আমি তো আফসোস নিয়ে লেখা শুরু করেছিলাম। আমার বাবা আমাকে বলছে কি করছিস? আমি বললাম আমি বই লিখছি বাবা। বলে বই লেখার কি দরকার, বাজারে তো বই কিনতেই পাওয়া যায়। দেবী যিনি করেছেন তার সাথে একটু কথা বলতে চাই। দেবী কার লেখা? হুমায়ুন আহমেদের লেখা। জোরে হাততালি আমাদের দেবীর জন্য। আচ্ছা, দেবীর জন্য রবীন্দ্রনাথ একটা লেখা লিখে গেছে, সেটা হচ্ছে বিসর্জন। কিন্তু দেবী বিসর্জনে রাজি না। দেবী যে হাসতে এসছে এটাই তার এক ধরনের বিসর্জন। তুষার ভাই, আপনি কখনো বই লেখার চেষ্টা করেছেন? না, বই লেখার কখনোই চেষ্টা করিনি, কিন্তু মাঝে মাঝে মনের থেকে যদি কোনো একটা কিছু মনে হয় সাথে সাথে লিখে রাখি। ওই নিজে লিখি, নিজে পড়ি বা শেষ। আমার একটা মজার ঘটনা বলি। সেটাই বলে। আচ্ছা, সেটা হচ্ছে এটা একদিন ঘরের থেকে আমি শুনছি যে এই রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা বাবা, আজকাল বই বিক্রি হচ্ছে ফেরি করে, তো বিশাল ব্যাপার অনেক। আমি আজকে বারান্দায় গেলাম, বারান্দায় গিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম যে কী বলছে। আবার শুনি রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে আরেকবার শুনে দেখি যে বলছে এই রঙিন খান কাপুর। বেস্ট জোক। বেশ, তো আমিও বলতে পারি। এই যে ইংলিশ সাহিত্যে যিনি পড়াশোনা করেছেন তাকে বলতে চাই, কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু আমার খুব পছন্দের। শেক্সপিয়ার যদি বাংলাদেশে জন্মগ্রহণ করত তাহলে তার নাম কি হতো? শেক্সপিয়ার উদ্দিন। এবং তার লেখা বিখ্যাত বইটা হতো অমলেট। ওকে, অ্যাকচুয়ালি আমি যখন প্রথম বই বের করি, সত্যি সত্যি আমার অনেক বই এসছে, এবং আমি যখন প্রথম বই বের করি আমার আব্বাকে খুব আনন্দ নিয়ে বললাম, আব্বা এই মেলায় আমার বই বের হচ্ছে। বলে খুব ভালো, এখন তুই বের হ। ওকে, আমি বের হয়ে চলে এসেছি এই হাসর সেটে। সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের মার্সেল প্রেজেন্টস হাসর সিজন 7। ওকে, 7 তার মানে আমরা হ্যাভেনে আছি। হ্যাভেন ক্রিয়েট হবে, ভরপুর হবে আনন্দ। কিন্তু তার আগে আমি চাই যে এই বইমেলার এই আমার বই সব বিক্রিত হবে। কে বই কিনবেন একটু হাত তোলেন। এখন আমি বই দিতে পারবো না, একটু পরে আমি বই দেব। কিন্তু তার আগে আমি চাই যে একটু কেউ আসো, বইমেলাটা একটু আমার পাশে একটু সেট করে দাও। বুক স্টল, আজকে বুক ভরা ভালোবাসা আপনাদের জন্য বিলাবো আমরা। এবং বলে রাখি, এই বইমেলায় আমাদেরকে বুক ভরা ভালোবাসা যারা দিয়েছে এবং কস্টিউম উজাড় করে আমাদেরকে পরিয়েছে তাদের জন্য হাততালি। 12 ক্লথের জন্য আমার মনে হয় এ পর্যন্ত যত পোশাক দিয়েছে তার মধ্যে আজকে সবচেয়ে সুন্দর লাগছে, এবং আমাদের মেন্টরদের কিন্তু আজকে বর লাগছে। আমাদের রাবার ব্যান্ডের জন্য জোরে একটা হাততালি। আর কোনো কথা বাড়াবো না, প্রথম পারফর্মারকে ডেকে নেব। আসবে আল আমিন নীরব, যার বাড়ি কচুয়া চাঁদপুর। আজ আনন্দ হবে ভরপুর। হ্যালো ম্যান্টস, আসসালামু আলাইকুম জাজেস। কবি, হ্যাঁ এখানে নীরব। ও আমিন ভাই, আমি বেসিক্যালি একটা যৌথ ফ্যামিলি থেকে আসছি। আচ্ছা, তো যৌথ ফ্যামিলি হয় কি, আপনার যখন ভাই বোন বেশি হবে তখন বাই ডিফল্ট আপনার চাচা চাচিরা একটু জেলাস হবে। আমাদের অনেক সময় হিসাব করে খাওয়াইতো। আমার মাকে আমি অনেক রাত দেখছি যে উনি নিজে না খায় আমাদেরকে খাওয়াইতো, উনি খালি পেটে বিছানা যাইতো। আপনারা কি ভাবছেন আমার মা না খেয়ে ঘুমাইতো? আমরা 6 ভাই বোন, আমার বাবা কখনো আমার মাকে খালি পেটে রাখে নাই। আমি যেদিন জন্মগ্রহণ করি আমার বাবা মা চেয়ে আমার বাড়ির মানুষ বেশি এক্সাইটেড ছিল, কারণ তারা এটা কিছুতেই বিশ্বাস করতে চায় না যে আমার বাবা মার ব্যাক টু ব্যাক 5টা কন্যা সন্তান হওয়ার পর একটা ছেলে সন্তান হতে পারে। তো নর্মালি কেউ যদি নতুন বাচ্চা দেখতে যায় প্রথম তার চেহারার দিকে তাকায়, কিন্তু আমার মা আসলে মানে বোরিং হয়ে যায়। সবাই আইসে প্রশ্ন করে কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। কিছু লোক তো অবিশ্বাস করে আমার ডাইপার খুলে দেখা শুরু করে। আমার মা বিরক্ত হয়ে ডাইপার খুলে আমার মাথায় দিয়ে দিছে। আমিন ভাই, সরকার যদি এমন একটা নিয়ম করতো যে প্রতিটা বাচ্চা জন্মগ্রহণ করলে তার ওজন অনুযায়ী টাকা পয়সা দেওয়া হবে, আমাদের কানাডা বেগমপাড়া একটা বাড়ি থাকতো। অবশ্যই এটা কালো টাকা না, আমার বাবার পারফরমেন্সে। তুষার ভাই, আপনি আমার সাথে এটা এগ্রি হবেন।
একটা সময় এরকম হতো, কোনো ওয়াইফ যদি একের পর এক কন্যা সন্তান জন্ম দিত, তখন বাবারা ডিসিশন নিত কি সেকেন্ড ম্যারেজ, দ্বিতীয় বিয়ে করার জন্য। আমার বাবা দ্বিতীয় বিয়ের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে, বাট আমার মা আমার কাছে ঋণী। কেন? কারণ আমার জন্য আমার মা দ্বিতীয় সুদিন দেখতে হয় না। আপনি চিন্তা করেন, আমি দুনিয়াতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমার বাবা দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি দুনিয়াতে আসলাম, আমার বাবা স্বপ্নভঙ্গ। আমার বাবা আমার কোলে নিয়ে প্রথম একটা কথাই বলছে, কি? দুনিয়াতে আইসা বাপের বিয়া বাংলি। সে থেকে এলাকাতে আমি ফেমাস, আমার নাম হচ্ছে বিয়ে বাঙ্গা আলামিন। আমি আমার বোনের বিয়ে ভাঙিয়ে দিছি। জামাই আইসা আমার বলতেছে যে শালা বাবু, আমি তোমার বোনকে পেলে কি সুখী হব? আমি বলছি এই পর্যন্ত যারা পাইছে কেউ অসুখী না। মানে বিয়ে ভাঙ্গাটা আমি একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছি। একদিন তো এক্সাইটেড আমি আমার নিজের বিয়ে ভাঙিয়ে দিছি। আমার একদিন এসে জিজ্ঞেসে, বাবা তোমার কোনো খারাপ অভ্যাস নাই তো? আমি নাই, কি যে বলেন, খারাপ অভ্যাস ছাড়ার জন্য তো বিয়ে করতেছি। আমি লাস্ট যে বিয়েটা ভাঙছি, পাশে বাড়ি এক মেয়ের, মানে সব কিছু প্রস্তুত, জাস্ট কবুলটা বলবে, ওইবারে মানুষ আমাকে নজরবন্দি করে রাখছে। আমি শুয়ে রয়েছি আমার বাসায়, যখনই কবুল বলবে আমি লাউড স্পিকারে কল রেকর্ডিং বাজিয়ে দিছি। আচ্ছা, ওই মেয়েটার বিয়ে হয়েছে, 2টা বাচ্চা আছে, ওই 2টার বাচ্চার বাপ আমি। আমিন ভাই, আমার মা বাবার 5টা মেয়ে, একটা ছেলে, তো অবভিয়াসলি আমি হচ্ছে একটা ড্রিম চাইল্ড। আমার বাবা মার আমাকে নিয়ে অনেক আশা, অনেক স্বপ্ন, বাট বর্তমানে আমার কেরিয়ার, আমার অবস্থা দেখে আমার বাপ মা একটা কথাই বলে, স্বপ্ন দেখা পর্যন্ত সুন্দর। এটা হয়, এরকম হয়। আমিন ভাই, আমার লাইফে একটা মোটিভ আছে। মোটিভটা হচ্ছে এইরকম যে আমি চাই যে অধিক মানুষ আমার দ্বারা খুশি হোক। আমি যদি এখন সফল হইতাম, শুধুমাত্র আমার বাবা মা সুখী হতো। এখন আমি বরবাদ হয়ে গেছি, আমার পুরো গোষ্ঠী খুশি। গোষ্ঠীর কথা আমি একটা কথা বলি, আমার গোষ্ঠীতে কিছু কঠিন রোগী আছে। ফারিয়া ম্যাম, রোগটার নাম হচ্ছে ক্লোস্টোফোবিয়া, মানে ছোট জায়গাতে অনেক ভয় পায় তারা, তো ওদের অনেক বড় জায়গা লাগে, এই জন্য ওরা আমার জমি জমা দখল করে ফেলছে। রোগী মানুষ, ডাক্তার দেখাইতে হয়, আমি অনেকবার দেখাইছি আদালতে। তো রোগী মানুষ কি ফল ফ্রুট নিয়ে মানুষ দেখতে যায়, আমিও দেখতে গেছি কারাগারে। এখন আসলে কিছু লোকদের আমি খুব মিস করি, এত ছোট জায়গায় তারা কিভাবে থাকে, কবরে। আমিন ভাই, আমি লাস্ট একটা কথা বলি, আমার মাকে আমি হাসতে আসার আগে মাকে ফোন দিছি, ফোন দিয়ে বলি যে মা, আমি হাসতে যাচ্ছি, স্ট্যান্ড আপ করবো। কই কি তুই ডাব চুরি করবি? আমি কই না মা, আমি লোক হাসাবো। কই এই বয়সে তুই লোক হাসাবি? তো শ্বশুর বাড়ির লোক কি বলবে? মা ওরা 5 লক্ষ টাকা দিবে। তো শ্বশুর বাড়ির লোক এইভাবে ফালতু কথা বলে, তুই চালিয়ে যা। আমিন ভাই, আপনি কি ভাবছেন আমার মা লোভী? আসলে এরকম না, মানে কোনো বাবা মা সন্তানের প্যাশনের বিরুদ্ধে না, তারা শুধু এটাই চায় না যে তার সন্তান গরিব থাকে। থ্যাংক ইউ, দ্যাটস মাই টাইম। ওকে, এই হাসতে যারা আসছে কারো সন্তান গরিব থাকবে না, কারণ প্রত্যেকে মার্সেল দিচ্ছে হাত ভরে পুরস্কার। একটা জোরে হাত তালি। ওকে, একটু বলে রাখি, আমার এক খালা পরপর 7টা মেয়ের জন্ম দিয়েছে, একবার ট্রু ফ্যাক্ট। আমার খালু রাগ করে বলল, কাকে বিয়ে করে নিয়ে এসছি? হ্যাঁ, এ মহিলা নাকি গার্লস কলেজের গেট, শুধু মেয়ে বের হচ্ছে। আমিন ভাই, আলামিন, নীরব আর নীরবতা ভেঙে স্টেজকে আলোকিত করে ফেলেছো। থ্যাংক ইউ। অনেক সুন্দর ছিল, অনেক মজা পেয়েছি, এবং তুমি যে নিজেকে নিজে এতবার ভেঙে নিজেকে এভাবে উপস্থাপন করছো, খুবই ভালো লেগেছে। এবং আগের পারফরমেন্সগুলোর থেকে যেগুলো বলেছিলাম কারেকশন করবার জন্য, ঠিক সেগুলো তুমি কাজ করেছো, এই জন্য অনেক বেশি ভালো লেগেছে। বেস্ট অফ লাক। শবনম, ফারিয়া। নীরব ভালো ছিল। নীরব কনস্ট্যান্টলি একটা ভালো পারফরমেন্স দিয়ে এসছে। এটাও 3rd পারফরমেন্স আমি দেখলাম, সবসময় ওর পারফরমেন্স ভালো ছিল, আমি কখনো ওকে নিয়ে নেগেটিভ কিছুভাবে বলতে পারিনি। ভেরি গুড, বেস্ট অফ লাক। আচ্ছা, আমি খুবভাবে চাই, যেহেতু কচুয়া চাঁদপুরের মেয়ে শবনম ফারিয়া, আপনার বাড়িও চাঁদপুর, চাঁদপুর রিলেটেড কোনো কিছু কি ম্যাটেরিয়াল
করা যায় না? মানে ও করেছিল চাঁদপুর ইলিশ নিয়ে করেছিল তো। শুধু একটা ইলিশ নিয়ে একটা, আরো অনেক কিছু আছে ওখানকার, অনেক স্মৃতি আছে, অনেক কিছু নিয়ে। আমি লাস্ট যেদিন ইলিশ খাইছি ওই সময় ব্রাজিল বিশ্বকাপ জিতছে। একসাথে ওরা 2002। এটা এর আগের এপিসোডেও, গতকালকের এপিসোডেও ওর ব্রাজিল নিয়ে অনেক আলোচনা হয়েছে, ওর মনটা খারাপ। আজকে আবার তুমি এই কথাই বললা। হ্যাঁ ঠিক আছে। এই বই মেলায় রনি ভাইয়ের 7 নাম্বার বই বেরোচ্ছে। ব্রাজিল নিয়ে কোনো কথা হবে না। ওকে তুষার ভাই। ভাই নেক্সট ওয়ার্ল্ড কাপে তুমি প্রত্যেক দিন ইলিশ মাছ খেয়ে তো। আর যদি তোমার আমরা ব্যবস্থা করে দেবো। হ্যাঁ আমরা ব্যবস্থা, এক্স্যাক্টলি আমরা ব্যবস্থা করে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। খুব সাবলীল ছিল, সুন্দর ছিল, ক্লিন ছিল, আমার অনেক ভালো লেগেছে, খুব ভালো ছিল। এবং এটা কিন্তু ট্রু ফ্যাক্ট, অনেক ফ্যামিলিতে কিন্তু এটা কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, যে আমার বাড়িতেও কিন্তু তাই, যে শুধু ছেলে 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 ছেলের আশায় মেয়ে, মেয়ে মেয়ে মেয়ের আশায় ছেলে, মানে অনেকে রিলেট করতে পারবে। সো নীরব ভাই, আমার যেটা ভালো লেগেছে যে অনেকে আমরা জোক এখানে ওখান থেকে বলি, বাট এই যে একটা টপিককে বেছে নিয়ে সেটাকে ধারাবাহিকভাবে উপস্থাপন করা, অনেক কিছু রিলেট করে বলা, যেটা দর্শকরা খুব এনজয় করে। সো এই ফরম্যাটটা আমাদের হাসর একটা নতুন সংযোজন, যা আমাদেরকে সমৃদ্ধ করেছে। অনেক অনেক ধন্যবাদ নীরব ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্লিজ প্রিয় দর্শক, আপনাদেরকে বলতে চাই যে বইমেলা চলছে, আপনারা সারা দিন বইমেলায় থাকবেন, পছন্দের বই কিনবেন, আর রাত হলে বৃহস্পতি এবং শুক্রবারে রাত্রি 9:30টায় আপনারা টিভির সামনে বসবেন। বইমেলা আস্তে আস্তে জমে উঠেছে। আর এ পাশে আমাদের 3জন বিচারক রয়েছেন, 3জন জনপ্রিয় লেখক রয়েছেন, তাদের জন্য হাততালি। লেখক মানে ফেসবুকে লেখালেখি করেন, তাছাড়া আজকে এই যে কম্পিটিশন চলছে না, এটা তো রায়ও তাদেরকে লিখতে হবে। সো 3জনের জন্য জোরে একটা হাততালি। তারা অলরেডি সত্যি সত্যি একজন কিন্তু লিখছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় লেখক আমিন খান। সামনে বইমেলায় সেটা আসবে, সেটা হচ্ছে তার আত্মজীবনী নিয়ে, এবং তার বইটি 2 খণ্ডে আসতে চলেছে। প্রথম খণ্ড হচ্ছে শৈশবকাল, এবং আরেকটি খণ্ডে সেটা হচ্ছে বৃদ্ধকাল। মাঝের খণ্ড বাদ যৌবনকাল, কারণ এখানে ঝামেলা আছে। ওকে, মাঝখানে যিনি রয়েছেন শবনম ফারিয়া, যিনি অলরেডি বুক নিয়ে কথা হচ্ছে। 23শে এপ্রিল বিশ্ব বুক দিবস, এবং সেই দিন সবাইকে বুক ভরা ভালোবাসা উজাড় করে দেবে। একটা জোরে হাততালি হোক। এবং এখানে রয়েছেন আমাদের প্রিয় লেখক তুষার খান, তার জন্য জোরে হাততালি। রায় লেখার জন্য যেহেতু তারা প্রস্তুত আছেন, তাহলে ডেকে নিয়ে এবার আসবে মৌলভীবাজার মৌলভী চা বাগান থেকে ইমন চাষা। সালাম দাদা। হ্যাঁ, ইয়েস রনিদা, হ্যাঁ, ঘটনাটা দেখেন। বলে এখনকার ছেলেমেয়েরা ফলমূল খাই না, খাই সিঙ্গারা, সমোসা, পুরি, এইগুলা খাওয়ার পর পেটে অসুখ হয়ে হাসপাতালে ভর্তি থাকে। আর তাদের আত্মীয় স্বজন দেখতে আসে এক গাদা ফলমূল নিয়ে, তারপর সেই রুগীকে ফলমূল খেতে দেয়, আর তার আত্মীয় স্বজনরা তার পাশেই বসে সিঙ্গারা, সমোসা, পুরি খায়। তো দাদা, জন্মদিনে সারপ্রাইজ তো আমিও পেয়েছিলাম। আমার গার্লফ্রেন্ড আমাকে ফোনে বার্থডে উইশ করলো, তারপর তার মাকে ফোনটা দিয়ে বলল, মা আমার বয়ফ্রেন্ড, তাকে তুমি উইশ করো। দাদা, তখন আমি লাইনেই ছিলাম, আমি স্পষ্ট শুনতে পেলাম তার মা বলল, এটা কোনটা, সিলেটেরটা নাকি ঢাকারটা? তো এক প্রতিবেশী এক মেয়ের মায়ের সাথে কথা হচ্ছে। প্রতিবেশী বলল, কিরে তোর মেয়ের তো বয়স অনেক হলো, বলছি হাতের কাজ কিছু শেখালি? এ শুনে মেয়ের মা বলল, শুধু হাতের কাজ না, মুখের কাজটাও শেখানো আছে। আমাদের ফারিয়া ম্যাডাম আমাদের রনিদাকে বলছে, কি বলছে? রনি, তোমার মনে আছে তুমি 2 বছর আগে আমাকে একবার প্রপোজ করেছিলে আর আমি তোমাকে রিজেক্ট করে দিয়েছিলাম? রনিদা বলছে, হ্যাঁ এখনো আমার মনে আছে। ফারিয়া ম্যাডাম বলল, জানো রনি, আমার না সেদিন তোমাকে এভাবে বলাটা উচিত হয়নি,
আমি না ঠিক বুঝতে পারিনি। বলছি তুমি কি আমাকে সেই আগের মতো এখনই ভালোবাসো? রনিদা গলতে শুরু করলো, বলছে হ্যাঁ আমি তোমাকে এখনও ভালোবাসি। ম্যাডাম বলল তাহলে যদি তুমি আজকে সুযোগ পাও আমাকে প্রপোজ করবে? রনিদা বলল হ্যাঁ 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 আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ গো। এই শুনে তো আমাদের ম্যাডাম একদম পুরো রোমান্টিক হয়ে গেল। রোমান্টিক হয়ে বলল রনি আমি তোমাকে আজকেও রিজেক্ট করলাম। তো আমাদের ফারিয়া ম্যাডাম একটা শাড়ির দোকানে গেছেন। শাড়িটা ম্যাডামকে খুব পছন্দ হয়েছে। তারপর দোকানদারকে আমাদের ম্যাডাম বললেন আচ্ছা দাদা শাড়িটা কেমন? এই শুনেই তো দোকানদার বলল ম্যাডাম ঠিক সময় এসেছেন, এই শাড়িটা হচ্ছে একেবারে দেশের 1 নম্বর শাড়ি, বিদেশ থেকে ইম্পোর্ট করা ম্যাডাম। এই শাড়িটা এত হালকা যে আপনি পরলে বুঝতেই পারবেন না যে শাড়ি পরে আছেন। এই শুনে ম্যাডাম বলল খুলে গেলে বুঝতে পারবো তো। তো দাদা আমিন দাদা, যদি আপনার বউ আপনাকে প্রচণ্ড গালাগালি ধমক কিংবা মারেও আর আপনার যদি রাগ না উঠে হাসি পায় তাহলে ভয় পাবেন না, মনে করবেন আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। তো এক সুন্দরী মেয়ে কাপড় চুপড় ছাড়া ব্যাংকে ডাকাতি করে চলে গেছে। ব্যাংকে 70 জন প্রত্যক্ষদর্শী ছিল, কিন্তু ঘটনাটা হচ্ছে এই 70 জনের কেউ মেয়েটার মুখটা মনে করতেই পারছে না। বাহ ছক্কা। তো তুষার দাদা একটা ঘটনা বলি। এক লোক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি। জ্ঞান ফিরতেই চিৎকার করে ডাক্তারকে ডাকলো, ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার পা কোথায়? আমি আমার পাটা যে ছুতে পারছি না। এই শুনে ডাক্তারবাবু বলে ছুতে পারবে না, কারণ আমি তোমার হাত দুটোকে কেটে দিয়েছি। মানে কন্টেন্ট যদি সলিড হয় ছক্কা তো হবেই। চলছে হাসো সিজন 7 কিন্তু হচ্ছে ছক্কা। অসম্ভব সুন্দর হয়েছে। আমরা মানে এর আগে 2-1 বার একটু ভাবছিলাম ইমন চাষা কি পারবে নিজের জায়গাটাকে সেই জায়গায় নিয়ে যেতে। আমাদেরকে একেবারে চা বাগানে চা খাই আমাদেরকে একবারে চাঙ্গা করে ফেলেছে ইমন চাষা। কেমন লাগলো শুরুতে কে বলবে? তুষার ভাই। কাচিম পারফরমেন্স, খরগোশ আর কাচিমের গল্পটার মনে আছে? হ্যাঁ 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 হ্যাঁ, সব দৌড়াচ্ছে কিন্তু আস্তে 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 টুকটুক ভিতর থেকে কাছিমের মতন যাচ্ছে সে। ভালো ছিল, খুব ভালো ছিল। ওকে শবনম ফারিয়ার কেমন লাগলো জানতে চাই। ইমনের ইমপ্রুভমেন্ট এটা আসলে খুবই চোখে পড়ার মতো একটা জিনিস। গ্রুমাররা খুবই ভালো একটা কাজ করছে, সেটা আমরা মানে খুবই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ওর প্রথম দিনের পারফরমেন্সে কিছু পার্সোনাল প্রবলেমও ছিল, বাট আজকের পারফরমেন্সের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। খুব ভালো, খুব ভালো। ওকে কতটুকু ভালো আমি বুঝতে পেরেছি যে আমাদের নায়িকার কতটুকু ভালো লেগেছে। ওকে হ্যাঁ আমিন ভাই। ইমনের ইমপ্রুভমেন্টের জন্য ইমনের একটা ফায়ার পাই। মানে আজকেও মন খুলে পারফরমেন্স করেছে, অসম্ভব সুন্দর ছিল। বেস্ট অফ লাক ইমন, অনেক সুন্দর ছিল। আমার বিশেষ করে ভালো লেগেছে ওই যে দুইটাই তো ছিল শাড়ি টাড়ি নিয়ে, যেন খুলে গেলে বুঝতে পারবো। মানে আমরা যারা লুঙ্গি টুঙ্গি পড়ি না, মাঝে মাঝে কি ঝামেলায় পড়ি না। অসম্ভব সুন্দর লেগেছে, খুব ভালো। আপনাকে সামনে রেখেই বলতে চাই, যারা মনে করে যে পোশাক দেখে ছেলেরা ভালোবাসে, এটা ভুল ধারণা। হ্যাঁ, পোশাক দেখে কেউ প্রেমে পড়ে না, পোশাক না দেখে বেশি ভালোবাসে। থ্যাংক ইউ। ওকে আজকে এই বইমেলা আলোকিত হয়ে উঠছে, যতটা আলোকিত হয়েছে এর চেয়ে আরো আলোকিত হবে, কারণ এবার আসবে রংপুর সদর থেকে আলো ছড়াতে সুমাইয়া নূর। পৃথিবীতে থাকি না আমি মহাকাশে বাড়ি, আজকে হাসর মঞ্চে আমি মহাকাশচারী। রন ভাই, আমি যে অ্যাস্ট্রোনট হব
সেটা আমি আগে থেকেই জানতাম। বলুন তো কিভাবে? কিভাবে? ক্লাসে টিচার আমাকে পড়া ধরলেই আমি আকাশ থেকে পড়তাম। আমিন ভাই, অ্যাস্ট্রোনট হবার পর আমার অনেক ইগো বেড়ে গিয়েছে। আমার এতটাই ইগো বেড়ে গিয়েছে যে ইগোর ঠেলায় আমি মাটিতে পাই ফেলি না। হেলমেট দেখছেন? ভয় পায়েন না, সবাই তো আর হেলমেট পরে বর্ডারে পালায় না, কেউ কেউ চাঁদেও যায়। আমি জানতাম নূর যেহেতু এসছে আলো আসবেই। তো রনি ভাই, আমরা সকলেই জানি চাঁদে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। তো উনি চাঁদে যাওয়ার পর একটা জিনিস রিয়েলাইজ করতে পারলেন, সেটা হলো চাঁদে যাওয়ার পর তিনি প্রথম পৃথিবীতে যে বার্তাটি পাঠালেন তা হলো গার্লফ্রেন্ড আর বউয়ের মুখের সাথে চাঁদের কোনো মিলই নেই। তো ভালোবাসার মানুষকে আমরা বিভিন্নভাবে প্রপোজ করি। কেউ পার্কে গিয়ে করে, কেউ সমুদ্রে গিয়ে, কিংবা পাহাড়ে গিয়ে। কিন্তু কেউ যদি চাঁদে গিয়ে প্রপোজ করে তাহলে কিভাবে করবে? কিভাবে? বিশ্বাস করো, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। তো কিছুদিন আগে আমি মঙ্গল গ্রহতে গিয়েছিলাম। তো মঙ্গল গ্রহতে ল্যান্ড করার পর একটা এলিয়েনকে দেখতে পেলাম। এলিয়েনকে দেখে আমার সঙ্গী সাথীদের বললাম, ওই দেখো এলিয়েন। তখন এলিয়েন রাগ করে বলল, এই আমি এলিয়েন? এলিয়েন হচ্ছিস তোরা, এটা আমার গ্রহ। তুষার ভাই, আপনার জন্য একটা সুখবর আছে, চাঁদে পানি পাওয়া গিয়েছে। এ থেকে কি বুঝলেন? কি? এখন চানাচুর আর বোতলে আপনি যেতে পারেন। সুপার সুপার সুপার, এটা ভালো। তুষার ভাই, আপনি একদম মন খারাপ করবেন, আপনার জন্য একটা ভালো খবর আছে। পৃথিবীতে আপনার ওজন যদি 120 কেজি হয়, চাঁদে আপনার ওজন হবে 65 কেজি। তার মানে আপনি মোটেও মোটা নন, আপনি ভুল করে ভুল গ্রহে জন্মগ্রহণ করেছেন। আরে আমিন ভাই, কি আর বলবো দুঃখের কথা, যাকে পৃথিবী ভেবে তার চারপাশে আমি প্রদক্ষিণ করতাম, গতকালকে দেখলাম সাথে 3টে উপগ্রহ নিয়ে ঘুরতে বেরিয়েছে। শবনম আপু, এই যে আমাকে দেখছেন, আমি একজন অ্যাস্ট্রোনট। অবশ্যই আমি একজন মেয়ে অ্যাস্ট্রোনট, চিন্তা করা যায়, তা আবার বাঙালি। তো বাঙালি মেয়েরা অ্যাস্ট্রোনট হওয়াটা একটু রিস্কি, কেন জানেন? কারণ বাঙালি মেয়েরা চাঁদে যাওয়ার পর অন্তত একবার হলো স্পেস স্যুট খুলে শাড়ি পরবেই। মহাবিশ্বের লক্ষ লক্ষ গ্রহ উপগ্রহ থাকতে পৃথিবী একমাত্র মানুষের বসবাসের উপযোগী জায়গা, যেখানে প্রাণের সন্ধান পাওয়া গিয়েছে। তাই আমাদের উচিত পৃথিবীকে সুরক্ষিত রাখা, বেশি বেশি গাছ লাগানো, পৃথিবীকে নোংরা না করা এবং আগামী প্রজন্মের জন্য পৃথিবীকে সুন্দর একটি বসবাসের উপযোগী করে আমাদের রেখে যাওয়া। বাহ! ওকে নূর, তুমি তো দারুণ বলেছো। কবি, তোমাকে একটা কথা বলে যেতে চাই যাওয়ার আগে। তোমাকে দেখে মনে হচ্ছে খুব নীরব, তাই না? হ্যাঁ। ধরো কাল তোমার পরীক্ষা, রাত জেগে পড়ার টেবিলে বসে আছো, কিছুতেই ঘুম আসছে না তোমার। হঠাৎ ভয়ের তো কণ্ঠে উঠে যদি তোমায় জড়িয়ে ধরি বলি ভালোবাসো, তুমি কি রাগ করবে? নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছো, আমি রান্নাঘর থেকে ঘরমাক্ত অবস্থায় বেরিয়ে যদি বলি খাবার টেবিলে কিছুই তৈরি নেই, তুমি কি বিরক্ত হবে? নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? বাহ, অসাধারণ। আজকে বইমেলার পর্ব সে একেবারে কবিতার প্রস্তুতি নিয়ে এসছে। তুমি দারুণ বলেছো, কবিতাও দারুণ পড়েছো, তার চেয়ে ভালো সেফটি ফার্স্ট ড্রেসটাও দারুণ পড়েছো। ওর লেখা উপন্যাসও আছে। হ্যাঁ, ওর নিজের লেখা উপন্যাস আছে এবং বই বের হয়েছে। বাবা, একটা জোরে হাততালি হোক। আচ্ছা, বিচারকরা কমেন্টস করবে, কিন্তু তার আগে এর অনেক সুপ্ত প্রতিভা আমরা কিন্তু খোঁজই জানি না। কি বই আছে? আমার 3টা বই পর্যন্ত বেরিয়েছে। আর গত সেপ্টেম্বরে যে বইটা বের হয়েছে আমার, জানুয়ারির 25 তারিখে মেবি, হ্যাঁ, ওটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটো থেকে বের হয়েছে। ওটা ইন্ডিয়াতেও পাওয়া যাবে আর বাংলাদেশ থেকে বেরিয়েছে, এবং রকমারিতে পাওয়া যাবে, এবং বাংলাদেশের সব থেকে বড় ইবুক অ্যাপ। বইয়ের নামটা কি? সেটা তো তোমাকে বলা হয়নি ভালোবাসি। মানে কি? বইয়ের নাম কি? বলা হয়নি ভালোবাসি। বলা হয়নি ভালোবাসি। বাহ বাহ বাহ, দারুণ দারুণ, অসাধারণ প্রতিভা। আমাদের প্রতিভার মূল্যায়ন তো আমাদের করতেই হবে।
সে আরও অনেক বিষয়ে পারদর্শী। কি কি বিষয়ে আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। শবনম ফারিয়া, আপনার সোলজার আপনি বলবেন। এত কিউট, এইটুকুন একটা মানুষ এরকম এরকম করে হেঁটে আসলো, কথা বললো, এত সুন্দর একটা পারফরমেন্স দিল। এরপর ওকে আর কি বলবো, মানে ওকে দেখেই এত আদর লাগছে, একটা খেলনা টাইপের লাগছে যে মানে আর কোনো কমেন্ট করার কিছু নেই। খুব ভালো ছিল সুমাইয়া, ভেরি নাইস। ওকে, ওই যে আপনি যেটা শুনে হাসলেন না, ওইটা ওই হেলমেটে পরে থাকুক নাকি, দেখেন। হ্যাঁ, ঠিক আছে। তুষার ভাই, অনেক স্মার্ট পারফরমেন্স ছিল জি ওভারঅল, আর ছন্দে ছিল পারফরমেন্সটা, সুন্দর করে তুমি সবগুলো বলেছো এবং খুব ভালো ছিল, অনেক ভালো হয়েছে। ওকে, আমিন ভাই। ওকে আজকে যতটা কনফিডেন্ট দেখা গিয়েছে, আমাদের দেশের মেয়েরাও আমার মনে হয় খুব শীঘ্রই ওকে দেখে উৎসাহিত হয়ে অবশ্যই খুব শীঘ্রই চাঁদে পা রাখতে পারবে। মানে ও আজকে যে টপিক্সটা নিয়েছে, একটা অদ্ভুত ধরনের টপিক্স নিয়েছে, যেটার থেকে কমেডি বের করা খুবই ক্রিটিক্যাল ছিল, সেটাকে খুব সুন্দরভাবে সে স্টেজে পারফর্ম করেছে। যারা ওর এই কন্টেন্টটা রেডি করেছে, গ্রুমারদেরকে স্যালুট জানাই যে অসম্ভব সুন্দর একটি কন্টেন্ট তোমরা রেডি করেছো, এবং সেই কন্টেন্টটা ও এত সুন্দর ডেলিভারি দিয়েছে যে মনেই হয়নি যে ওর ফিগারের সাথে, ওর বয়সের সাথে এটা যাবে না। মনে হচ্ছে যে ও সত্যি চাঁদে আছে বা মঙ্গলে আছে, এবং কস্টিউম ডিজাইনটা অসম্ভব সুন্দর ছিল, পারফরমেন্স তো লাজবাব। আমি আসলে একটা ইনফরমেশন দেওয়ার জন্য, আমরা অনেকেই জানি না যে নাসাতে কিন্তু প্রচুর বাঙালি কাজ করেন এবং খুব উচ্চ লেভেলে পর্যায়ে, এবং সেখানে হ্যাঁ নাসাতে বাঙালি কাজ করে, বাঙালি কাজ এবং বাঙালি মেয়েরা কাজ করে। এবং আমিন যেটা বলছিল যে খুব সহসাই হয়তো দেখতে পাবো, হয়তো বা খুব সহসাই আমরা দেখবো যে বাঙালি মেয়ে নভোচারী। ওকে, বাহ। হেলমেটটা আমার হাতে, বইমেলা চলছে, আমরা বইমেলা এপিসোডে আছি, বইমেলায় আছি। এই বইমেলায় আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করতে চাই শ্রদ্ধা ভরে, এবং তোমার মাধ্যমে সেই সম্মানটা জানাতে চাই। হোক 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 হোক। আমি ওর নাচটা রেকর্ড করেছি। কাজী নজরুল ইসলামের নাতি দুর্জয় হচ্ছে আমার ফ্রেন্ড। আমি আমার ফ্রেন্ডকে দেখাবো যে অ্যাস্ট্রোর কাপড়েও নজরুল গীতির সাথে নাচা যায়। এবং বলে রাখি, মানে দর্শকরা ভাবছে কি ব্যাপার, এইভাবে এই গানটার সাথে এইভাবে, এবং সে যোগ যত সুন্দর করেছে তার চেয়ে বেশি সুন্দর হয়েছে এই ডান্সটুকু। কারণ কি জানেন? কারণ এই পারফরমেন্সটা ও মন থেকে করেছে। এটা দেখি অল স্কোয়ার, স্ট্যান্ড আপ কমেডি, নাচ, গান, অভিনয়, কবিতা, লেখনীর সব কিছু। প্রাউড অফ ইউ ম্যান, প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। ওকে, সুমাইয়া নূরের জন্য আমাদের অনেক শুভকামনা থাকলো। সে যেখানটায় যাবে সেখানটাকে আলোকিত করবে, ওর নাম নূর, সেই নূরের মতো সব জায়গায় আলো ছড়াবে। ওর জন্য অনেক অনেক শুভকামনা। নূর প্লিজ ওখানে যাও এবং ওই জায়গাটা আলোকিত করো। বলি, তৃতীয় রাউন্ডের খেলা চলছে, প্রত্যেকে দুইবার করে পারফরমেন্স করার সুযোগ পাবে, এবং তারপর আমরা ফলাফল জানবো কারা আমাদের সঙ্গে চতুর্থ রাউন্ডে যাবে। একটা জোরে হাততালি। আমাদের প্রিয় তিনজন বিচারক রয়েছেন তুষার খান, শবনম ফারিয়া এবং প্রিয় নায়ক আমিন খান। আমি কি বলে রাখি, আমি বলেছিলাম যে আমার বই বের হয়েছে, আমার বই চলছে না। শবনম ফারিয়া বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে বললেন চাকা লাগায় দাও, চলবে। এবং বলে রাখি আমার বইয়ের খুব কাটতি ভালো, উই পোকা কাটছে। ওকে, একটা জোরে হাততালি হোক তিনজনের জন্য। তুষার ভাই, বই আরো আসবে, কিন্তু তার আগে এবার যে আসবে চট্টগ্রাম মোমিন রোড থেকে সুস্মিত দে।
কেমন আছেন সবাই? ভালো ভালো ভালো। রেস্টুরেন্টে খেতে যাওয়া ব্যাপারটা অনেকটা অ্যারেঞ্জ ম্যারেজের মতো। দিন শেষে আপনার পকেট থেকেই টাকাটা যাবে, কিন্তু স্যাটিসফাইড হবেন কি হবেন না তার কোনো গ্যারান্টি নেই। জীবনে গার্লফ্রেন্ড থেকে বেশি বিট্রে করে রেস্টুরেন্টের ওয়েটাররা। ওরা আমার থেকে খাবারের অর্ডার নেয়, আমাকে 2 ঘন্টা ওয়েট করায়, কিচেন কাউন্টার থেকে খাবারটা কালেক্ট করে, এরপর আমার কাছে আসে, পাশের টেবিলে সার্ভ করে চলে যায়। তুষার ভাই, জীবনে অনেক রেস্টুরেন্টে গেছি, অনেকগুলো ফুড আইটেম আমি ট্রাই করছি, কিন্তু আজকে আপনাদের সবার সাথে একটা কষ্ট শেয়ার করতে চাই। হ্যাঁ, এই যে ধরেন জীবনে অনেক লটারিও তো কিনছিলাম, কোনোদিন একটা টাকাও পাইনি, কিন্তু 50 জনের জন্য তরকারি রান্নাতে যদি একটা এলাচি থাকে ওটা আমার পাতেই পড়তে হবে। এই রেস্টুরেন্টে খেতে গিয়ে না আমি বিপদ আর মহা বিপদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলাম। বিপদ হইল যদি আপনি রেস্টুরেন্টে গিয়ে খেতে বসলেন এবং দেখলেন আপনার পাতে চুল আছে। মহা বিপদ হলো যখন আপনি রিয়েলাইজ করবেন ওই রেস্টুরেন্টের শেফ আমাদের ইস্তিয়াক ভাই। আমাদের দেশে রেস্টুরেন্ট জিনিসটা অনেক কনফিউজিং। আমি গেলাম বাণিজ্য মেলায় ঘুরতে, অনেক ঘোরাঘুরির পর আমার থেকে লাগছে ক্ষুধা, দূরে দেখলাম লেখা আছে হাজি বিরিয়ানি। আমিও খুশি হয়ে তাড়াতাড়ি গেলাম, গিয়ে দেখি 5টা সেপারেট দোকানের নামই হাজি বিরিয়ানি। দুঃখের বিষয় এই 5টা দোকানের সাইনবোর্ডে লেখা হাজি বিরিয়ানি, আমাদের কোথাও কোনো শাখা নেই। পারিয়া ম্যাডাম, রেস্টুরেন্টে গেলে মেয়েরা বিল শেয়ারিং নিয়ে একটা ঝামেলায় পড়ে। আমাদের ছেলেদের এই ধরনের কোনো ঝামেলা নেই, আমাদের ঝামেলা হয় খাওয়া নিয়ে। এই যে ধরেন 7 জন ছেলে মেলে পিৎজা খাইতে গেলেন, ঢুকলেন, ঢুকে সবাই যে যার মতো এক স্লাইস পিৎজা নিয়ে মজা করে খাচ্ছেন, এটুক পর্যন্ত সব ঠিকঠাক। ঝামেলাটা বাজে তখন যখন রিয়েলাইজ করবেন পিৎজাটা 8 ভাগে ভাগ করা। আর ফাস্টফুড চেনের কথা তো বললামই না। একবার এক দোকানে গেলাম, গিয়ে দেখলাম অনেক ভিড়, আমিও ভিড় ঠেলে ঠুলে ভিতরে ঢুকে কাউন্টারে বললাম, ভাই আমাকে 3টা চিকেন বল পার্সেল দিয়ে। সে আমাকে হুঁ বলে বাকি কাস্টমারদের বিল ক্লিয়ার করতেছে। আমিও কিছুক্ষণ অপেক্ষা করলাম, এরপর বললাম, ভাই আমারটা একটু দেখেন। সে আমার দিকে তাকাই বলল, আপনার বল জানি কয়টা? আমি বললাম, আমার বল 2টা, চিকেন বল 3টা পার্সেল দিয়ে। আমিন ভাই, আগে একটা সময় ছিল যে রেস্টুরেন্ট যত বেশি জাঁকজমক আলোকিত সেই রেস্টুরেন্টে তত বেশি কাস্টমার, আর এখন দেখি যে রেস্টুরেন্ট যত বেশি অন্ধকার সেখানে তত বেশি কাস্টমার। তবে এই রেস্টুরেন্ট থেকে না আমি অনেক কিছু শিখতে পারছি। আচ্ছা, এই যেমন খাওয়ার সময় বাম হাতে ছুরি ডান হাতে কাঁটা চামচ নিবেন না, আপনার প্লেটের পাশে থাকা ন্যাপকিনটা পায়ে রাখার জন্য, টিস্যু হিসাবে ইউজ করার জন্য না। আর গার্লফ্রেন্ড যদি নাগা চিকেন খায় তার একটু পরে তাকে চুমা খাবেন। রেস্টুরেন্ট নিয়ে এত সব অভিজ্ঞতার পর আমি চিন্তা করলাম নিজে একটা রেস্টুরেন্ট খুলি, কিন্তু রেস্টুরেন্টের নাম কি দিব সেটা নিয়ে অনেক কনফিউজ ছিলাম। ভাবলাম রাস্তায় বের হই, বাকি রেস্টুরেন্টের নামগুলো চেক করি, হয়তো বা কিছু ইন্সপিরেশন পাই। আমিও বের হয়ে গেলাম রাস্তায়, বাকি রেস্টুরেন্টের নাম দেখে ভাবলাম এত জটিল যদি নিজের রেস্টুরেন্টের নাম দিই, নিজেই তো নিজের রেস্টুরেন্টের নাম ভুলে যাব। তাই আমি পৃথিবীর সব থেকে লো এফোর্টের নামটা রাখলাম, মায়ের দোয়া রেস্টুরেন্ট। ওকে, বইমেলায় যেহেতু এসছে, ঠান্ডা মাথায় দুর্দান্ত পারফরমেন্স করেছে, একটা জোরে হাততালি। সুস্মিতদের এখনো চোখে লেগে আছে সেই ফটোগ্রাফার। হ্যাঁ, বিয়েতে ছবি তুলেছে, তারপর ভেবেছে হ্যাঁ এখানে তো খাওয়া দাওয়া হলো না, খাওয়া দাওয়া হবে রেস্টুরেন্টে। অসম্ভব সুন্দর হয়েছে, দেখতে দারুণ লাগছে। ওকে, কে বলবে সবার আগে রেস্টুরেন্টে? ওকে, নিশ্চয়ই খাওয়া দাওয়ার বিষয় যেহেতু আসছে, সবার আগে তুষার ভাই বলবে। সুস্মিত, খুব সুন্দর, একেবারে গল্প বলার মতন তুমি বলে গেছো। তুমি যে শুরু করলে তারপর থেকে অপেক্ষাটা কি সুন্দর, কি সুন্দর। আর তোমার উচ্চারণ আমার বরাবরই খুব ভালো লাগে, খুব শুদ্ধ উচ্চারণ। পারফরমেন্স খুব ভালো ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। ওকে, এই যে গল্প বলার মতো করে বলেছো, সবগুলো গল্প যখন এক জায়গায় জোট বেঁধেছে তখনই
হয়ে গেছে গল্পগুচ্ছ। আমার আরেকটা জিনিস মনে হলো যে ওর যে পিজার ভাত 8 টুকরা, তো ম্যাক্সিমাম যখন 3 জন বন্ধু বান্ধব থাকি না, আমি সবচেয়ে বলি যে আমি খাবো না, মনে করে যে একটা কলা আমি খাবো না, তখন 2 বন্ধু না আমার থেকে অর্ধেক নেই, আর ওর থেকে অর্ধেক নেব, দুইটা মিলে আমি এবং 7 জন 8টা টুকরা, মানে আগের থেকে আমাদের কিন্তু টার্গেট হয়ে থাকে, মানে কখন আমরা ঢুকাই দিয়ে লাস্টটা কেড়ে খাবো। অনেক সময় আমরা থুতা দিয়ে দিই, খা তোরা খা। ওকে, হ্যাঁ সব রকম। সুস্মিত তো সবসময় ভালো পারফর্ম করে, আমার ভালো লাগে, সো বেস্ট অফ লাক। আমি গত দিনেও বলেছি ও কিন্তু মানে সুপার 6-এ যাওয়ার মতন পারফর্মার, ওর মধ্যে ওই অ্যাবিলিটি কোয়ালিটি সব কিছুই আছে, উচ্চারণ তো অসাধারণ, এবং ওর সবচেয়ে প্লাস পয়েন্ট ওর একটা হাসি মুখ। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে, সুস্মিত দে অনেকগুলো কন্টেন্ট বলেছে, ও বাণিজ্য মেলায় ঘুরেছো, বই মেলায় ঘুরেছো। বই মেলায় মেয়েরা চলে ধীরে ধীরে আর ছেলেরা চলে ভিড়ে ভিড়ে। ভিড়ে কি মজা, কি মজা, হ্যাঁ আবার ধীরে চললেও কি মজা, কি মজা, কি মজা। কি ভিড় ঠেলে মন জয় করতে আসছে মিরপুর ঢাকা থেকে ফাইজা হাসিন শৈলী জান্নাত। আসসালামু আলাইকুম রনি ভাই, আসসালামু আলাইকুম রাবার ব্যান্ড, হ্যালো মেন্টরস হোয়াটএভার। তুষার ভাই, ওই দিন আমি ফেসবুক লাইভে গেলাম, ফেসবুক লাইভে গিয়ে আমি বললাম আমার শরীর আর মন দুইটাই অনেক খারাপ, আই এম ফিলিং সো হট। হঠাৎ করে দেখলাম আমার ফলোয়ার সুরসুর করে বাড়া শুরু করলো, আমিও বুঝলাম না আমার ফলোয়ার কেন বাড়লো, আমার তো ওই দিন 102 ডিগ্রি জ্বর ছিল। এরপর থেকে আমি ইনফ্লুয়েন্সার, এখন আমি আমার 200কে ফলোয়ার ইনফ্লুয়েন্স করি। না না 2 লাখ না, 200কে, এই 200 জন যে কে আমিও জানি না। আমি এখন ইনফ্লুয়েন্সার কমিউনিটির একজন মেম্বার, সো আমি দেখলাম আমাদের মা বাবার যুগে মানুষজন বিয়ে করত বংশের বাতি জ্বালানোর জন্য, আর এখন ইনফ্লুয়েন্সাররা বিয়ে করে কাপল ব্লগ করার জন্য। আমার এক বন্ধু ওই দিন ভুলে মেয়েদের চেঞ্জিং রুমে ঢুকে গেল, ওখানে এক আপু তার ড্রেস চেঞ্জ করা শুরুই করেছিলেন, হঠাৎ করে আমার বন্ধুকে দেখে বলল, এ কি আপনি এখানে কি করছেন, আপনার বাসায় মা বোন নাই? তা আমার বন্ধু লজ্জিত হয়ে বাসায় গেল, বাসায় গিয়ে ইনস্টাগ্রামে ঢুকলো, ইনস্টাগ্রামে ঢুকে দেখে ওই আপু নিজের প্রোফাইলেই ড্রেস চেঞ্জ করতেছে। তখন আমার বন্ধু রিয়ালাইজ করলো ইনস্টাগ্রামে ওই আপুরই মা বোন নাই। আমাদেরকে বিভিন্ন রেস্টুরেন্টে ডাকা হয় যে ফুডের প্রমোশন করে দেন, তো যখন ক্যামেরাটা অন থাকে আমরা বলি খাবারটা সুস্বাদু, আর ক্যামেরা অফ হওয়ার সাথে সাথে আমিন ভাই, আপনাকে যখন কেউ ফেসবুকে ডিস্টার্ব করে আপনি কি করেন? ব্লক করেন। ফারি আপু তাই করেন, কিন্তু আমি তা করি না, কারণ আমরা ইনফ্লুয়েন্সাররা জানি যে ব্লকে নয় ট্যাগেই প্রকৃত সুখ। যখন একজন সাধারণ ছেলের সাথে একজন সাধারণ মেয়ের বিয়ে হয় তখন সেটা হয় সেলিব্রেশন, আর যখন দুইটা ইনফ্লুয়েন্সার বিয়ে করে তখন আমরা সেটাকে বলি কোলাবোরেশন। ইনফ্লুয়েন্সার হিসেবে আমাকে বিভিন্ন রেস্টুরেন্টে যেতে হয় ছবি তুলতে, চেক ইন দিতে, সেইভাবে একদিন আমি একটা রেস্টুরেন্টে পৌঁছালাম, যখন বিল আসলো আমি ম্যানেজারকে রিকোয়েস্ট করলাম যে প্লিজ একটু ডিসকাউন্ট দেন, ম্যানেজার কোনোভাবেই রাজি হলো না। তখন আমি ধমকের স্বরে বললাম, দেখছেন আমার 20,000 ফলোয়ার, তাও আমাকে ডিসকাউন্ট দেবেন না? ম্যানেজার বলল, ওই যে ওই মহিলাটাকে দেখতেছেন ওনার 2 লাখ ফলোয়ার, বিল দিতে পারে নাই, বাসন মাজতেছে। আমি তো তাও একজন প্রাপ্তবয়স্ক ইনফ্লুয়েন্সার, কিন্তু আজকাল দেখি 10-12 বছরের বাচ্চারা ইউটিউবে ভিডিও আপলোড করে, ওদের মিলিয়ন মিলিয়ন ভিউজ, কোটি কোটি মানুষ ওদের দেখতেছে। কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন আমার মা 15 বছর বয়স পর্যন্ত আমার কপালে বড় করে একটা কালো টিপ দিয়ে দিত যাতে কারো নজর না লাগে। ওই দিন রাস্তায় একটা সুন্দর ভিউ দেখলাম, দেখে দাঁড়ায় গেলাম ভিডিও করতে।
আমার ভিডিওর লেটেস্ট আপডেট পেতে জাস্ট হিট দ্য বেল আইকন। রাস্তা থেকে এক ফাজিল আইসা এমন এক আইকনে হিট করলো, ওইটা বেল ছিল না। 2 দিন আগে আমার বোনের বাচ্চা হলো, তো নার্স ম্যাটারনিটি ওয়ার্ড থেকে বাচ্চাটা এনে বাচ্চার মাকে দিল। বাচ্চার মা বাচ্চাটাকে দিল বাবাকে, বাবা দিল দাদাকে, দাদা দিল দাদিকে, দাদি আবার দিল চাচাকে। বাচ্চা গেছে ঘাবড়ায়া, এই তুমি আমাকে নিয়ে কি করতেছো? তখন চাচা বলল, ওরা সবাই হোয়াটসঅ্যাপ রোগে আক্রান্ত, যেহেতু তুমি মার্কেটে নতুন আসছো তোমাকে ফরওয়ার্ড করতেছে। ওকে, আমরা তো শুধু বইয়ে রচনার শৈলী আমরা এটা পড়ি দেখি, কিন্তু পারফরমেন্সের যে শৈলী অসাধারণ। আমার মনে হয় আমাদের 3 জন জাজদের মন ভরে। শৈলী সম্পর্কে আমি শুধুমাত্র একটি কমেন্টসই করব, এর চেয়ে বেশি আর কিছু বলবো না। বাংলাদেশের ফিউচারে যদি কোনো ফিমেল স্ট্যান্ড আপ কমেডিয়ান হয়, আর্টিস্ট, সে একমাত্র শৈলী হবে। এবং আমি আশা করব তুমি এই চর্চাটা ধরে রাখবে। তোমার যে কোয়ালিটি, এটা গড গিফটেড কোয়ালিটি, এটা প্র্যাকটিস করে বা শিখে হয় না, এটা তুমি কন্টিনিউ করবে এবং দেখবে এই স্ট্যান্ড আপ কমেডির একটা শিল্পে নিয়ে যেতে তোমার ভূমিকা অনবদ্য থাকবে সামনে। অবশ্যই। ধন্যবাদ। তবে শবনম ফারিয়া তিনি মেয়েদের মধ্যে থেকে খুঁজছিলেন যে কাকে দিয়ে সব ছেলেদের একেবারে কুপকাত করে দেবে। আমি জানি না যে এই হাতিয়ার তার কতটুকু কাজে লাগবে। বেশি বেশি হেসে কারো মাথা ধরে যায়, কেউ চুপি চুপি হাসি রুমালে লুকায়, মুখ করে রেখো রাখো গাড়ি মাখা হাড়ি, দুঃখ ভুলতে এসো হাসি তাড়াতাড়ি, এসো 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 আসো আসে আসো। কতদিন আশায় ছিলাম যে এই হার্ট একদিন কোনো মেয়ের বেলায় দেবে। নির্ঘুম কেটেছে কত রাত, আজকে সুযোগ এলো তাও করে দিল বরবাদ। তুমি মিস করলে। এই প্রথম কোনো মেয়েকে হার্ট দিতে পারলাম, আই এম রিয়েলি হ্যাপি। না, ওই যুগ তো এসছে, জাগবে সেই কথা, জাগবে এখন মেয়ে মেয়ে ছেলে মেয়ে এটা হচ্ছে, জাগবে ওই কথা বাদ দাও, থাকবে। হ্যাঁ শৈলী খুব ভালো ছিল, পারফরমেন্সও ভালো ছিল, তোমাকে খুব সুন্দর লাগছে, ইটস লাইক টু গুড। আমার ক্ষেত্রে টু গুড হচ্ছে টু গুড, দুইজনই গুড। হ্যাঁ ওকে, তুষার ভাই। খুব ন্যাচারাল পারফরমেন্স ছিল। আমরা যাদের জন্য অপেক্ষা করি তাদের মধ্যে তুমি একজন, এবং এসে এই পর্যন্ত প্রত্যেকবারই আমাদের মন ভরে দিয়েছো। খুব ভালো ছিল শৈলী, খুব ভালো ছিল। তাই তো বলি যে এই শুটিংটা শুরু হওয়ার কথা অনেকক্ষণ আগে, বলছে আর একটু পরে হোক পরে হোক, তোমার জন্য অপেক্ষা করছিল সবাই। সত্যি সত্যি মানে তুমি তো তোমার ইয়েতে ফলোয়ার কতজন সত্যি বলবে? আসলে 200 জন। 200 জন? নতুন আইডি খুলেছো নাকি নতুন প্রেম হওয়ার পর? এবার অফিশিয়াল দিছি নামের পরে। ওকে, একটু সেলিব্রিটি ভাব আসতে হবে না। ও যেরকম পারফরম্যান্স করছে খুব তাড়াতাড়ি ওটা জাস্ট ধাপ ধাপ করে বেড়ে যাবে। ওকে, এবার 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 বইমেলাতে যেহেতু আমরা বই মেলা বলছি না, আনন্দ তো করতে চাই, হোক 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 একটা হোক হোক, আর আনন্দ করতে চাই হোক। শৈলী, তোমার যে আরো গুণ আছে, এইটা শুরু হওয়ার পরে সাথে সাথে তোমার আইডিটার নামটা বলো। ফাইজা হাসিন শৈলী অফিশিয়াল। অফিশিয়াল ইনস্টাগ্রাম ফাইজা হাসিন শৈলী অফিশিয়াল, এটা সার্চ দিন। এবং বলে রাখি যে আজকে ও ইনফ্লুয়েন্সার ছিল সমস্ত মেয়ের জন্য, ও সত্যি সত্যি আজকের পর থেকে ইনফ্লুয়েন্সার হবে। হোক 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 হোক। যা দেখছো তা না, সব দেখা জানা না, এক দুনিয়া ফানা ফানা, আরেক দুনিয়া যাওয়া মানা, জগতে জনমে যাহারে
মানে সবাই ভাবছে যে বই মেলা গান করছে আর এরকম একটা কাজী নজরুল স্টাইল যার সেইভাবে নাচছে। আমি বলি যে অ্যাকচুয়ালি আমার ওস্তাদ কাজী নজরুল আর তার শিষ্য আমি পাজি নজরুল। বলে রাখি যে হবে উইনার মার্সেল প্রেজেন্টস হাস্য সিজন 7-এর তাকে মার্সেল দিচ্ছে 5 লক্ষ টাকা। যে হবে ফার্স্ট রানার আপ তাকে মার্সেল দিচ্ছে 3 লক্ষ টাকা। আর যে হবে সেকেন্ড রানার আপ তাকে মার্সেল দিচ্ছে 2 লক্ষ টাকা। অনেক 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 পুরস্কার আমাদের মেন্টরদের জন্য। হাততালি হোক যারা আমাদের এই পারফর্মারদের তৈরি করছে, হৃদয় উজাড় করে দিয়ে তাদের জন্য গভীর ভালোবাসা। এবং প্রত্যেককে দুর্দান্ত লাগছে। একটা জোরে করতালি হবে 12 ক্লথের জন্য। যে আজকে আমার অনেক বই বিক্রি এখনো বাকি আছে, আমি বইগুলো সেল করতে চাই। আমার কাছে সব রকমের বই পাবেন। কি ধরনের বই? ওই যে সিনেমায় আমরা দেখি না যে নায়ক নায়িকা ধাক্কা খায়, মানে তখন কিন্তু তাদের প্রেম হয়নি, ধাক্কা খায়, অপরিচিত দুজন তাদের মধ্যে ধাক্কা খায়, কিছু বই পড়ে যায়, তারপর এই বই কুড়াতে কুড়াতে না হলো না ঠিক। একটু ভাইজা আসো তো একটু দেখাই, এটা হবে না। এই যে ফিল্মে হয় না লা 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 লা, হ্যাঁ বই বই তো থাকবে তোমার কাছে, এরকম এরকম আমরা এই দৃশ্যটা দেখতে চাই। হয় না ফিল্মে, মানে কি ধরনের বই আমাদের কাছে পাবেন? ওই ফিল্মে হয় না নায়ক নায়িকা দুজন আসে 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 দুজন দিকে, তারপর দুজন মিলে সেই বইগুলো যে তুলতে যায়, তারপর তুলতে যায়, তারপর যে চোখ পড়ে, তারপর প্রেম হয়ে যায়। প্রেম করার জন্য সেই মেয়েকে হয়তো পাবেন না, কিন্তু যে বই পড়ে গেলে প্রেম হয় ওই বই পাবেন। সব ধরনের বই ওইটা পাবেন। এছাড়াও আরো অনেক রকমের বই পাবেন। কি ধরনের বই পাবেন? যে ধরনের বই আমি লিখেছি সব ধরনের বই পাবেন। আমি অ্যাকচুয়ালি বই সম্পর্কে একটা কথা বলতে চাই, বই নিয়ে অনেক কথা বলি না কেন। একবার একটা বইয়ের মধ্যে আমি ভালোবাসার চিঠি লিখে এক মেয়েকে দিয়েছিলাম। সেই মেয়েকে ভালোবাসার কথা লিখে বলেছিলাম যে তুমি আমাকে যদি সত্যিকারে ভালোবাসো তাই কালকে তুমি এসো নীল শাড়ি পরে। সেই মেয়েটা পরদিন আমাকে বইটা ফেরত দিল, কিন্তু তার পরনে ছিল অ্যাশ কালারের এক শাড়ি। আমি বুঝে নিলাম যে সেই মেয়েটা তাহলে আমাকে ভালোবাসে না। তারপর থেকে আমি কখনো কখনো আর বই খুলে দেখিনি, আর পড়িনি। দীর্ঘ 12 বছর পর সেই বইটা আমি খুললাম, খুলে দেখলাম তাতে লেখা যে তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমার বাসায় কোনো নীল শাড়ি নেই, তাই অ্যাশ কালারের শাড়ি পরে আসলাম, বিয়ে করতে রাজি থাকলে চল। সেদিন কেন আমি বই খুললাম না? আসলে এই স্বভাব আমার আগে থেকেই। আমার বাড়িতে আমার বাবা মা টাকা লুকাতো কোথায়? বইয়ের মধ্যে, জানে আমার ছেলে এখানে কোনোদিন খুঁজে দেখবে না। যাই হোক, সেই ভুল আমি আর জীবনে করতে চাই না। তারপর থেকে আমি সবসময় বই খুলি এবং অসংখ্য বই পড়ি, এবং আপনাদেরকে বলতে চাই জীবনে অনেক বই পড়া উচিত। আমি একটা প্রশ্ন করতে চাই, কোন বই জীবনে সবচেয়ে পরিবর্তন আনে? কোন বই আপনার জীবনের স্ট্যাটাসকে বলেন বা আপনার আপনার অবস্থানকে পরিবর্তন করে? কোন বই দেখি বলেন? চেক বই। ওকে, এটা পেরেছে, এটা প্রশ্ন ছিল না। আমি তো ভাবছি পারবে না। প্রশ্ন হচ্ছে কার নামে বই আছে কিন্তু সে নেই? কার নামে বই আছে কিন্তু সে নিজেই নেই? কার নামে বই আছে কিন্তু সে নেই? কার নামে বই আছে কিন্তু সে তার অস্তিত্বই নেই? সেটা হচ্ছে ভূতের বই। ওকে, আমাদের 3 বিচারকের জন্য জোরে একটা হাততালি হোক। এবং বলে রাখি যে সবচেয়ে এ দেশের সবচেয়ে যে বড় লেখক সে হচ্ছে দলিল লেখক। সত্যি কথা, সে যে আর্ন করে। আরো একজন লেখক আছে, সে হচ্ছে ডাক্তার, কম লেখে সবচেয়ে বেশি আর্ন করে। সমস্ত লেখকের প্রতি আমাদের শ্রদ্ধা আছে।
ওকে, এবার যার প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা আছে তাকে এবার ডেকে নেবার পালা। আমাদের প্রিয় একজন মেন্টর, আমাদের একজন শক্তিশালী অস্ত্র, সে নিজে একজন দুর্দান্ত লেখক, স্ট্যান্ড আপ কমেডি স্ক্রিপ্ট লেখক, আসের তারেক মাহমুদ। বইমেলা চলছে, বইমেলায় গেলাম, যে বই সবগুলো উল্টে পাল্টে দেখেছি। দেখে লেখক এবং কবিদের সম্পর্কে আমার একটা উপলব্ধি এসছে, কি যে পৃথিবীতে যারা ভালো লেখেন তারা অধিকাংশই মারা গেছে। পৃথিবীতে যারা ভালো লেখেন তারা অধিকাংশই মারা গেছে, আর যারা খারাপ লেখে তাদের সবারই মরে যাওয়া উচিত। বই বের করার আগে প্রকাশককে সবসময় শোনাতে হয়। বই মেলা শুরু হয়ে গেছে, প্রকাশকের পেছনে এক কবি ঘুরছে। বই মেলায় দেখলাম একটার পর একটা বিদ্রোহী কবিতা বলতেছে। বলার পর জিজ্ঞেস করতেছে প্রকাশককে, কবিতায় কি আগুন ঠিকঠাক আছে নাকি আরো আগুন ঢুকাতে হবে? প্রকাশক বললেন, আর কবিতায় আগুন ঢুকায় কি হবি, এক কাজ করেন কবিতাগুলো আগুনের মধ্যে ঢুকিয়ে দেন। আমার এক বন্ধু, সে সবসময় জীবজন্তু নিয়ে কবিতা লেখে। তার প্রথম কবিতা 5 পাওয়ালা কুকুর, মানে লেস্টারে ও পা ধরছে। দ্বিতীয় কবিতা মিনি সুকসুক করে দুধ খায়। তৃতীয় কবিতা উটকি মারা গেছে। আমি জিজ্ঞেস করলাম, তুই এরকম জীবজন্তু নিয়ে কবিতা লিখিস কেন? কয়, পাঠকের রোশানলে পড়তে হয় না, কারণ জীবজন্তু তো পড়তে পারে না। আমার এক বন্ধু আছে, সে যে বই লেখে বইয়ের নাম অনুসারে প্রয়োগটা তার বউয়ের সাথে করে। আচ্ছা, তার প্রথম বই স্পর্শ, বউকে যায় স্পর্শ করছে। আচ্ছা, দ্বিতীয় বই কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, বউরে নিয়ে সাজেক মাজেক টুত দিয়ে বেড়াইছে। তৃতীয় বই বের হয়েছে এই বই মেলায়। বই বের হওয়ার পর লেখককে খুঁজে পাওয়া যাচ্ছে, বইকে খুঁজে পাওয়া যাচ্ছে, তার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এবারের বইয়ের নাম হচ্ছে ভালোবাসার কাফনে দাফন। বই মেলায় গেলাম, রনি ভাইয়ের সঙ্গে দেখা। রনি বলল, তারেক দিঘায় পরিচয় করায় দিই। উনি হচ্ছে আমাদের কবির ভাই। আমি কবির ভাই, ভাইয়া আপনার ভাই ঠিক কি ধরনের কবিতা লেখে? বেশি বুঝিস না। কবির ভাই মানে উনার নাম কবিরুল ইসলাম কবির। আমার তখন একটা রিয়েলাইজেশন আসলো যে কবিরুল ইসলাম কবিরের নাম যদি হয় কবির ভাই, সাইফুর রহমান সাইফুলের নাম যদি হয় সাইফুল ভাই, সুধীর যোশীকে কি বলবে? আমি কবিতা নিয়ে তো বলছি ভাই, আমি একটা কবিতা আবৃত্তি করতে চাই ছোট্ট করে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধে দিয়েছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। তবু বরুণা কথা রাখেনি। জানেন বরুণা কেন কথা রাখে? কেন? অত্যন্ত জঘন্য চরিত্রের মাইয়া। ছোটবেলায় একটা প্যারা ভাই, কবি লেখকের জন্মসাল মনে রাখতে হইতো। ছোটবেলায় আমার নিজের মনে হইতো আমি স্বাস্থ্য কর্মকর্তা, আমার মনে রাখতে হয় কেন? বড় হয়ে বুঝলাম না, আমি স্বাস্থ্য কর্মকর্তা না, কবি হচ্ছে আমার গার্লফ্রেন্ড, তার গার্লফ্রেন্ডের জন্মসাল মনে রাখতে হয়। তবে পার্থক্য হচ্ছে কবির জন্মসাল মৃত্যুসাল মনে রাখা লাগে, কিন্তু গার্লফ্রেন্ডের মৃত্যুসাল মনে রাখা লাগে না। বই মেলাটা এলেই আমরা একটু বই মেলার আমেজে কবি কবি একটা ভাব আসে আমাদের, হঠাৎ হঠাৎ কবিতা চাপে। আমরা সার্কেলের মধ্যে সাউন্দা আমরা কবিতা আবৃত্তি করি। দাদাকে একদিন ফোন দিলাম, ফোন দিয়ে বললাম, দিন মোহাম্মদের দোকানে বাকি খেলে লিখে রাখবেন খাতায়, দাদা আপনি এখন কোথায়? দাদা ওই পাশ থেকে উত্তর দিছে, এমন একটা চড় মারবো তুমি যাবে ঘুরে, আমি এখন মিরপুরে। সুখের সময় সবসময় কবিতা হয় না, দুঃখের সময় কবিতা হয়। আমার অফিসে কাজের খুব প্রেশার, আমার বাসায় যেতে যেতে 10টার পর হয়ে যায়, সব সময় 11:30, 10টা, 12টা এরকম হয়ে যায়। তো কষ্ট লাগে, অফিসে বস ঝাড়ি মারে,
বাসায় বউ ঝাড়ি মারে। তো কষ্ট থেকে ফেসবুকে একটা কবিতা লিখেছি। বিশাল আকাশ দেখলে চলে যাওয়ার ভয় হয়, বিশাল সমুদ্র দেখলে ডুবে যাওয়ার ভয় হয়, তবুও ক্ষয় মনে ক্ষণে ক্ষণে থেকে যাওয়ার ইচ্ছে হয়। বউ নিচে এসে কমেন্ট করছে, বাঁচতে চাইলে রাত 10টার আগে যেন বাসায় আসা হয়। ভাই কবি যারা আছে এদের বিয়ে হওয়া উচিত কবির সাথে, সাহিত্যপ্রেমী না হইলে হবে না। এক কবির বিয়ে হয়েছে, বাসর ঘরে গেছে, যায়া বউরে দেখা পাগল হয়ে গেছে। বুঝছো, তোমার আখিদয় আঙ্গুরের মতো, চেহারাটা মায়াবী, দারুণ নজর কাড়া। তোমার আখিদয় আঙ্গুরের মতো, চেহারাটা মায়াবী, দারুণ নজর কাড়া। তুমি আমার চাঁদ, তুমি আমার সুরুজ, তুমি আমার তারা। বউ সাথে সাথে কষায় এক থাপ্পড় মারছে, মারা কইছে, অত উর্পে উঠাইছেন কেন, পড়ে গেলে মরে যাবো না। ভাই আমার এলাকায় একজন বিদ্রোহী কবি আছে। ও বিদ্রোহী কবি এই কারণে, কারণ ও কবিতা লেখার পরে এলাকাবাসী তার কবিতা থেকে তাকে বিরত রাখার জন্য ওর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। আরেকজন ছিল রূপসী বাংলার কবি, কারণ ওর কবিতা আমাদের পছন্দ হইতো না, তাও সহ্য করতাম, কারণ তার বউটা খুব রূপসী ছিল। ভাই বই মেলায় গেলে খুব মিস করি কাজী নজরুল, বড় বড় কবিদেরকে মিস করি। তো যেটা আমরা মিস করি রাতের বেলা স্বপ্ন সেটাই হয়। হ্যাঁ, আমি গত রাতে স্বপ্ন দেখলাম যে রবি ঠাকুরের ঢেরাতে একটা কবিদের চা চক্র হচ্ছে। হ্যাঁ, চা সার্ভ করছে, চা প্রথম চুমুক দিছে রবীন্দ্রনাথ ঠাকুর, দিয়া বলছে, আমারও পরানো যাহা চায় তার কিছু নাই এই চায় গো। এইটা শুনে উদাস মনে জীবনানন্দ দাশ বললেন, আর আসিব না কো ফিরে রবি ঠাকুরের নীড়ে, গরম চা মুখে দিয়া ঠোঁট ফেলেছি। এই শুনে হেলাল হাফিজ বলে উঠলেন, নষ্ট পাতির সস্তা চায়ে মুখ হয়েছে তিতা, কষ্ট চেপে নষ্ট চায়ে মুখে দিয়েছি কিটা। এইটা শুনে নরম কণ্ঠে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বললেন, ভালো আছি ভালো থেকো, চায়ে চিনি বেশি মেখো, দিও তোমার অতিথিরে। এ কয়ে টান মারবে, ওরা ধরছে নির্মলানন্দ গুণ ধরে বলছে, মানুষগুলো অন্য রকম, আমি আসলে মানুষ না, মানুষ হলে এমন চায়ে চুমুক দিতাম না। মাথা তো খারাপ হয়ে গেছে রবি ঠাকুরের। ও বৃত্তের দিকে তাকিয়ে বলছে, ওরে আমার অধম, ওরে আমার পসা, ভালো করে চা বানায় মান সম্মানটা বাঁচা। সর্বশেষ একটা কথাই বলবো, লেখালেখি অনেকটা কষ্ট কাঠিন্যের মতো, লেখালেখি অনেকটা কষ্ট কাঠিন্যের মতো। এটা সবার দ্বারা হয় না, আর যদি হয়ও সবারটা দেখতে একই রকম হয় না। ওকে, মানে আমি বলতে চাই স্ট্যান্ড আপ কমেডি ওইটা না যেটা আপনি দাঁড়িয়ে করেন, স্ট্যান্ড আপ কমেডি অ্যাকচুয়ালি ওইটা যেটার জন্য সবাই দাঁড়িয়ে যায়। যারা স্ট্যান্ড আপ করেন আমাদের এই সোলজারকে দেখে রাখবেন। হ্যাঁ, অসাধারণ অসাধারণ, মানে সেই লেভেলের স্ক্রিপ্ট, সেই লেভেলের সংলাপ, এবং এত বড় স্ক্রিপ্ট এতক্ষণ মনে রাখা, মিরাকল। মানে ওকে, কাবরাম ফারিয়া। মেন্টর আছে, কেন মেন্টর, এটা ওনার পারফরমেন্স দেখে বোঝা গেল। প্রত্যেকটা শব্দ স্পষ্ট, কোথায় পজ দিতে হবে বা অন্যের ডায়লগে ডাইলেক্ট আসা, বাট নিজেরটাকে একরকম রাখা, এটা কিন্তু আমাদের পার্টিসিপেন্টদের জন্য শেখার অনেক কিছু আছে। এক্সপার্ট তো এক্সপার্টই, বাট ইট ওয়াজ ওয়ান্ডারফুল। তুষার ভাই, আপনার জন্য বসে না, তারেকের ব্যাপারে যখনই ও পারফরমেন্স করে, এর আগেও সিজনগুলোতে যখন করেছে, আমার খালি একদম প্রথম ও যখন আসলো, অসাধারণ। তারেক, তোদের ব্যাপারে বলার কিছু থাকে না, খুব ভালো ছিল। আমাদের সেই তারেক মাহমুদ, অনেক ধন্যবাদ। প্লিজ।
ওকে, অনেক হই হুল্লোড় রয়েছে, অনেক আনন্দ হয়েছে আজকে বইমেলায়, ভরপুর আনন্দ হয়েছে। আমাদের 5 পারফর্মারকে মঞ্চে আসবার জন্য বলছি, প্লিজ চলে আসুন। ওকে, আজকে তো বইমেলা ছিল, পুরস্কার কি বই নাকি ওই? প্রত্যেকের পারফরমেন্সে ওরা বেস্ট দিয়েছে আজকে, তারপরেও একজনকে বেস্ট পারফর্মার দিতেই হয় আজকে। আজকের বেস্ট পারফর্মার হচ্ছে কে? তোমার দম বন্ধ হচ্ছে কেন রনি? আমি জানতে চাই, যেই হোক আমি তাকে মানে বুকে জড়িয়ে ধরবো আনন্দে। ফাইজা হাসিন শৈলী। রনি ভাই যেমন আমার তরফ থেকে ছেলেদেরকে জড়িয়ে ধরে, এরকম আমি ফাইজাকে আরেকবার জড়িয়ে ধরলাম রনি ভাই তরফ থেকে। ওকে, থাক আর লালা না করি। আমাদের এই 5 জন প্রতিযোগীর জন্য প্রত্যেকের একটা বই থাকবে, এটা দ্য পাওয়ার অফ দ্য সেলফ কনফিডেন্স। তুমিও জিতবে, এটা শিবখেরার বই, শেক্সপিয়ার ওই আর কি বাংলায় যদি বলতাম। ওকে, হ্যাঁ এটা তোমার জন্য থাকলো। ওকে, এটা তোমার জন্য থাক প্লিজ। ওকে, আর আজকের মতো বিদায় নিচ্ছি। যাওয়ার আগে একটা সুখবর দিব, একবারে লাস্টে সুখবরটা দিব। তার আগে বলি, প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার রাত ঠিক 9:30 আপনাদের জন্য আমাদের এই বুক ভরা ভালোবাসা নিয়ে আয়োজন চলতেই থাকবে, দেখতে থাকুন এনটিভির পর্দায়। যাওয়ার আগে শুধু বলতে চাই যে আমরা অনেক লেখক কবির প্রশংসা করি, আজকে স্পেশাল ধন্যবাদ দিতে চাই। এবং একটি বই আপনারা এই বইমেলা থেকে সংগ্রহ করবেন। আপনারা আমাদের এই শোয়ের ডিরেক্টর জাহাঙ্গীর ভাইয়ের একটি বই আসতে চলেছে। বইয়ের উৎসর্গ পাতাটা খুব দারুণ, বলেছে উৎসর্গ আমার স্ত্রীকে, যে এগুলো দিয়ে আমাকে হেল্প করেছেন। বইটার নাম গালি অভিধান। ওকে, আজকের মতো বিদায়, থাকুক সবার মান সম্মান, বাই বাই।